আজকে ক্রীড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখানে আমাদের মধ্যে অতিথিবৃন্দ যারা আছেন তাদের মধ্যে অনেকে শহরমুখী, আমরা অনেকে শহরমুখী এর জন্য আসতে পারি না। তা আমার একটা অভ্যাস, এই গ্রামের সবাই জানে যে আমি একটু ঘন ঘন বাড়িতে আসি বেশিরভাগ সময়। এই স্কুল নিয়ে বিগত দিনে অনেক ইতিহাস আমার জানা আছে। আজকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না হতো এবং 5 আগস্ট অনুষ্ঠিত না হতো, তাহলে মনে হয় আজকেও এই মঞ্চে উপস্থিত অনেকের বসার সুযোগ এখানে হতো না। বিগত দিনগুলোতে যেভাবে কুক্ষিগত করে রেখেছিল এই প্রতিষ্ঠানকে, আমরা দূর থেকে বারবার বলেছি। আজকে দুঃখজনক ভাবে একটি কথা বলতে হয়, এই বিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রদেরকে শিক্ষা দিতে গিয়ে হয়তো আমাদের একজন শিক্ষক একটা ছাত্রকে আঘাত করতে চাইলে হয়তো ওনার মেধা শক্তির বাইরে গিয়ে ভিন্নভাবে আঘাত পেয়েছে। আমি বারবার তৎকালীন কমিটিকে গোপনে এবং কিছু কিছু শিক্ষককে বলেছি, আপনারা এটা সমাজে প্রকাশ করবেন না, প্রকাশ্যে বিচার করবেন না। আপনারা বিচারে ডাক দিয়েছেন, প্রয়োজনে আপনারা শিক্ষক এবং তৎকালীন কমিটি বসেন, ওই ছাত্রের চিকিৎসা বাবদ ক্ষতিপূরণ যা লাগে আমরা এলাকাবাসী সহযোগিতা করবো। তবুও মানুষ হাসাহাসি করেন না, একজন শিক্ষককে অপমান করেন না। কিন্তু দেখা গেছে সেই দিন এই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকের বসায় তৎকালীন কমিটি মরহুম মাস্টার শহীদ স্যারকে বিচারে আনতে হবে 50,000 টাকা জরিমানা করা হয়েছিল। আমি বলতে চাই, আপনারা কি তখনকার এই শিক্ষকদের সাথে ছিলেন না? আপনাদেরকে বুকে কম্পন হয় নাই যে আজকে শহীদ স্যারের বেলা এই ব্যবস্থা হয়েছে, কালকে তো আমার বেলা হতে পারে? আপনারা অনেক শিক্ষক তৎকালীন কমিটিকে সহযোগিতা করে এই শহীদ স্যারকে অপমান করেছেন। আমি বারবার বলছি, আমরা আসেন, আপনারা কমিটি এবং শিক্ষকদেরকে বলেন, আমরা এটা তার শিক্ষা বাবদ যা যায় আমরা ম্যানেজ করে দিব। আমি দরকার হয় গ্রামের গণ্যমান্য যারা আছে গোপনে তাদের থেকে সহযোগিতা করে নিব। তবু এইভাবে একটা রায় দিয়ে না। কিন্তু উনি তৎকালীন কমিটির ভিন্ন দল অবলম্বন করাতে তাকে প্রকাশ্যে এইভাবে অবমাননা করা হয়েছে। দুইজন এবং আরেকজন আনসার। যাই হোক, তো আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান এভাবে চলতে যাওয়া চলে না। এই প্রতিষ্ঠান আমাদের সবাই দল মত নির্বিশেষে সবাই, তখন যে শহীদ স্যার বা আনোয়ার স্যারকে যে অপমান করা হয়েছে, এই অপমানের বাকি কি আপনারা বাকি শিক্ষকরা হন নাই? দ্বিতীয়ত আসেন আরেকটা কমিটির ব্যাপারে, আমি এখানে উপস্থিত ছিলাম। বিদ্যুৎ চাহিদা নির্বাচন হচ্ছে, ভোট সমান ভোট করা হয়েছে, একটা ভোটের ব্যর্থ করে 2 মার্কায় সিল করছে, সেই ভোট বাতিল। কিন্তু তৎকালীন কিছু শিক্ষকের সহযোগিতায় ওই ভোটকে বৈধ করা হয়েছে। তারপরেও জড়ানোর পর ভোটগুলো কি হয়েছে সমান। তৎকালীন সভাপতিকে কিছু শিক্ষক আমার চোখের সামনে, আমি উপস্থিত, বয়স করে অনুরোধে নিয়ে যে আপনি একটা ভোটার মালিক, আপনি ভোটটা এখানে দেন। কেন এই বৈষম্য? ওনার জন্য কথা ছিল যে আপনারা, আমি যেহেতু সভাপতি, আমি নাও পক্ষে যেতে পারেন, যারা কি করেন টসের মাধ্যমে লোকালের মাধ্যমে যারা নির্বাচিত করেন। কিন্তু কিছু শিক্ষক প্রলোভন দিয়েছে, এভাবে দিয়ে কি করছে, কিছু সংখ্যক লোককে প্রতিষ্ঠানের প্রতি যাদের আন্তরিকতা আছে তাদেরকে দূরে সবাই রাখছে। আমি ভবিষ্যতে যে কমিটিগুলো হবে আশা করি, আমি অনেক আগে দুঃখ বলতে হয়, আমি একদিন যে বছর রুলামের স্যার আমাদের নির্বাচন কমিশন ছিল এই স্কুলে, ওনার সামনে শিক্ষকদেরকে বললাম যে স্যার, আমরা গ্রামবাসীর এই স্কুল, আমাদের গ্রামের এই স্কুল কাতরা কর্ণপাড়া, আমরা বসে
একটা রেজলিউশন করেন, যারা শিক্ষক অভিভাবক হবে ন্যূনতম মেট্রিক পাস, যেহেতু আপনাদের সাথে কথা বলে নির্বাচন করবে, কথা বলে তারা ডিসকাস করবে বিভিন্ন বিষয়ে। কিন্তু কিছু কিছু লোক বলছে এখানে পার্লামেন্ট আমিও নির্বাচন করতে পারবে, তার অধিকার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আদর্শ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকে সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট ক্রীড়া এবং চাঁদরা করহারা বিভিন্ন এলাকার সম্মানিত শান্তপুর বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ ও স্কুল ক্রীড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম এই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ মরহুম আব্দুল লতিফ খান সাহেব যে স্কুল প্রতিষ্ঠাতা করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। তারই সাথে সাথে বিগত স্কুলে যারা প্রধান শিক্ষক এবং শিক্ষক এখান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি বক্তব্য রাখবো না, সবাই তো কথা যারা এখানে বলেছেন সবাই একই কথা, আমার কথা একই। তারপরে আমি একটা অর্থ কোরআনের একটা আয়াত তালাওয়াত করেছি, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞানী না তারা এক বরাবর না, এক সমান না। তো জ্ঞানী হতে হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জ্ঞান অর্জন করে আমরা সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সমাজ জ্ঞান ব্যতীত, জ্ঞানের সাথে সাথে আদব ও আখলাক থাকতে হবে। পৃথিবীতে আল্লাহ পাক শয়তানকে এত এলেম দিয়েছে, এত দান করেছে, কিন্তু তার ভিতরে আদব ছিল না, তার ভিতরে জ্ঞান ছিল কিন্তু আদব ছিল না, আখলাক ছিল না, যার কারণে সে মূল বিতাড়িত হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে আমরা জ্ঞানী হতে হবে না, সুশিক্ষা থাকতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা থাকতে হবে। এখানে স্কুল সম্পর্কে আমাদের অনেক ভাই অনেক কথা বলছে। আমি এই স্কুলের ছাত্র, এই গ্রামের অধিবাসী, সবাই যেরকম এই স্কুলের জন্য মায়া মহব্বত আছে, আমারও আছে, কিন্তু আমার একটু বেশি আছে। কারণ এই স্কুলের প্রতিষ্ঠাতা আমার ফ্যামিলির লোক। তার প্রতিষ্ঠিত স্কুলে, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে যদি কোনো কিছু হয়, কোনো প্রবলেম হয়, সেটা যে প্রতিষ্ঠাতার যেরকম দরদ লাগে, ব্যথা লাগে, তার ফ্যামিলির লোক হয়ে আমারও এই প্রতিষ্ঠানের ক্ষতি হলে আমারও সবচেয়ে বেশি ব্যথা লাগে। তাই আমি বিগত আমরা যারা স্কুল পরিচালনা করছেন, মানুষ মাত্রে ভুল হয়ে থাকবে, যদি কোনো ভুল হয়ে থাকে আমরা এগুলো ক্ষমা করে দেব। ভবিষ্যতে স্কুল কিভাবে চলবে, কিভাবে পরিচালনা করতে হবে, এলাকাবাসীর সবার সমন্বয় মিলেমিশে আমরা এই স্কুল পরিচালনা করব। এটা আমার সন্তান পড়ে না, আমার ভাইয়ের সন্তান পড়ে না, কিন্তু আমার প্রতিবেশী যারা আছে তাদের সন্তান এখানে পড়ালেখা করে, তাদের দিকে, তারাই দেশের ভবিষ্যৎ, তাদের দিকে লক্ষ্য করে আমরা ভবিষ্যতে স্কুল পরিচালনা পর্ষদ সমস্ত কিছু বিবেচনা করে আমরা যারা স্কুলকে পরিচালনা করতে পারি সেদিকে আমরা খেয়াল করবো। আমরা দলমত নির্বিশেষে কোনো সবার মুক্তি রেখে এখানে এই প্রতিষ্ঠান পরিচালনা করবো। আমাদের মধ্যে অনেকে আবেগে আছে, অনেক কিছু যেদিকে আমাদেরকে রাখে নাই, আমরা এখন আমাদেরকে কেন এখন আমরা থাকবো না। আপনারা থাকলেও স্কুল পরিচালনা করা সবাই, অনেক জ্ঞানী লোক আছে, কিন্তু পরিচালনা করা সবার দ্বারা সম্ভব নয়। আপনারা মনে করবেন আপনি নেতা হয়ে গেছেন, আপনি
স্কুল পরিচালনা করতে পারবেন, আপনি মাদ্রাসা পরিচালনা করতে পারবেন, এটা অসম্ভব। পরিচালনার দায়িত্বে যারা আছে সেটা আলাদা একটা জ্ঞান থাকতে হয়, পরিচালনার সে অভিজ্ঞতা থাকতে হয়। শুধু দায়িত্ব দিলে হবে না, যাদের মাধ্যমে এই স্কুল পরিচালিত হবে এবং সুশৃঙ্খলভাবে স্কুলের শুধু দেওয়ালের নাম স্কুল না, স্কুলের শিক্ষা, স্কুলের আর্থিক বিভিন্ন অনেক ছেলেপেলেরা আছে, তারা স্কুলকে তাদের পরীক্ষার জন্য সহযোগিতা প্রয়োজন, সর্বকিছু মিলিয়ে এই স্কুলকে পরিচালনা করতে হবে। সর্বদিক দেখিয়ে দলমত নির্বিশেষে যাদের দ্বারা স্কুলের উপকার হয়, প্রতিষ্ঠানের উপকার হয়, জনগণের উপকার, ছাত্রছাত্রীদের উপকার হয়, ওই দিকে লক্ষ্য রেখা আমরা ভবিষ্যতে স্কুল পরিচালনা করার জন্য সহযোগিতা করবো। আমি এবং আমার সহযোগিতা যারা থাকবে এলাকার সবাইকে সাথে নিয়ে আমরা স্কুল পরিচালনা করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক বিন্দু এবং বীর মুক্তিযোদ্ধা আগত বাইরে অতিথিবৃন্দ, সবাই আমার আন্তরিক মোবারক গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজ আমরা অনেক এই অনুষ্ঠানে আসতে পেরে এবং এই অনুষ্ঠান পরিচালনার আজকের এই সুন্দর পরিবেশে করতে পেরে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। কারণ অনেকদিন পর মুক্ত পরিবেশে আমরা সবাই মন খুলে অনুষ্ঠান করতে পেরেছি বলে সবাইকে আন্তরিক মোবারক জানাই। আমি আজকে এই অনুষ্ঠানে যে অনুষ্ঠান থেকে যে দাওয়াত কার্ডটা সবাই দেখতেছেন, তাতে আমার কাছে মনে হলো আমরা সবাই আসলে কিন্তু দলমতের উদ্যোগ থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে। নামগুলি যদি কেউ উপস্থিত নাও থাকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা দলমত উদ্যোগ থেকে কাজটা করা হয়েছে এবং সার্বজনীন ব্যবস্থার মাধ্যমে হয়েছে। কিন্তু কেউ হয়তো উপস্থিত থাকে নেই, তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে। কিন্তু আমরা আসলে মনে হয়েছে যে স্কুল কর্তৃপক্ষ সার্বজনীন করার জন্য চেষ্টা করছে, এটা আমার কাছে মনে হয়েছে, আমার কাছে এটা মনে হয়েছে। কাজে আজকের এই বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ খান এবং যারা ওনাকে সহযোগিতা করেছেন এবং সর্বাত্মকভাবে এই মুক্ত ঐতিহ্যবাহী স্কুল স্থাপন করার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং আজ আমাদের মাঝে বেছে নেই। এই স্কুলের অনেক শিক্ষক আমাদের ছিল এবং ওনারা এখনো বেঁচে নেয়। তাদের কামনা করে ওনাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমি স্মরণ করছি ৭১ মুক্তিযুদ্ধের মহান মুক্তিযোদ্ধাদের সম্মানের প্রতি এবং ৯০ গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিবর্গ এবং ২৪শে গণ-অভ্যুত্থানে সকল মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আরম্ভ করলাম। কারণ আজ আমরা দীর্ঘদিন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা জিনিস শিখতে পারছি, যে সেটা হলো ছাত্রছাত্রীরা যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তাদের যে মনোযোগ এবং লেখাপড়ার মাঝে তাদের এই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান করা একান্ত দরকার। কারণ মনের রিফ্রেকশনের জন্য এগুলি আমাদের একান্ত করতে হয়। তাই স্কুল কর্তৃপক্ষকে সবসময় বিভিন্ন অনুষ্ঠান, যেমন ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, বিভিন্ন আবার সামনে একটা দিন আসবে, এটা সবার জন্যই বোধ হয় খুবই বেশি ইম্পর্টেন্ট হবে, ৫ই অগাস্ট। এইসব অনুষ্ঠানে ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য উচ্চ কর্তৃপক্ষের সাথে এগুলি আমাদেরকে পালন করতে হবে। সেই আলোকে আমরা আগাইয়ে যাব, এটা স্কুল কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ রইল। আর ছেলেমেয়েদের প্রতি আমার একটা কথা মনে রাখবেন, যে আমরা যখন ১৯৮০ সালে পাশ করি এই স্কুল থেকেই, তখন আমাদের একজন টিচার ছিল, অনেক টিচারের ভালো টিচারের কাছে আমরা লেখাপড়া শিখেছি। একজন টিচার ছিল আহমদুল্লাহ স্যার। উনি আমাদেরকে ছাত্রছাত্রীরা বিশেষভাবে খেয়াল করো, কারণ হলো উনি আমাকে বলেছে যে ৪টা জিনিস তোমরা মনে রাখবা পড়ার সময়: অনেস্টি, সিনসিয়ারিটি, কমিটমেন্ট অ্যান্ড সেন্স অফ সেলফ রেসপেক্ট, মেইনটেনেন্স। এই ৪টা জিনিস তোমার মনে রাখতে তোমরা অনেক আগে যেতে পারবে। আসলে ওনার ওই কথা আলোকে আমরা এই
তখনকার দুর্দিনের সময় আমরা অন্তত সমাজের প্রতিষ্ঠাটা লাভ করতেছি, আমরা এটা মনে করতেছি। এই স্টেজে যারা বলতেছিল তারা সবাই সবাই স্কুলের ছাত্র। তো তারা যে অবস্থানে আসছে, আজকে তাদের অবস্থানে যাওয়ার জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সেই বাবুকে গার্ডিয়ানও তাদের প্রতি নজর রাখতে হবে। আর আমি স্কুল কর্তৃপক্ষ, বিশেষ করে হেডমাস্টার সাহেব, বর্তমান অ্যাডক কমিটির একজন সদস্য সচিব, যারা পিছনে এখনো দাঁড়িয়ে আছে, যারা পিছনে এবং দ্বারস্থূপে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এসে বসেন। চেয়ার খালি আছে, প্লিজ আপনারা বসেন, আপনারা অনুগ্রহ করে বসেন। কারণ যে ব্যাপার, আমরা 1975 সাল থেকে 1975 সালে আমরা এই স্কুলে এসে প্রথম ভর্তি হলাম। 1975 থেকে আজকে 2025, অর্থাৎ 50 বছর। 50 বছর আগে আমরা স্কুলে ভর্তি হয়েছি। আমাদের এই স্কুলের বয়স, আমাদের সুবন্ত জয়ন্তী চলতেছে। শুধু আমি একা না, আমার বিশিষ্ট বন্ধু আজকে প্রধান অতিথি, উনি 1975 সালে জনাব মতিউর রহমান এজিএম জনতা ব্যাংক, উনিও 1975 সালে এই স্কুলে এসে প্রথম ভর্তি হই আমরা। সেই অর্থে আমরা গর্ব অনুভব করছি যে এই ব্যাপার, আমরা আজকে এই স্কুলের ছাত্র হয়ে আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। আমি আশা করি আপনারা যারা স্টুডেন্ট আছেন, অদূর ভবিষ্যতে আপনারাই এই স্কুলের নেতৃত্ব দিবেন। অতএব বিশৃঙ্খলা না করে অনুগ্রহপূর্বক এখনো যারা বসেন নাই, প্লিজ বসে যান, আপনারাই নেতৃত্ব দিবেন। আগামী এই স্কুলের নেতৃত্ব আপনাদের কাছে। আজ থেকে 50 বছর পরে আপনি এই চেহারা এসে বলবেন, আপনি আজ থেকে 50 বছর পরে এই স্কুলে এখানে এই স্টেজে এসে আপনি বলবেন আপনি প্রধান অতিথি, আপনি বিশেষ অতিথি থাকবেন। অতএব অনুগ্রহপূর্বক আমি যতক্ষণ বক্তৃতা করবো, প্লিজ আপনার নড়াচড়া করবেন না, অন্তত বসে থাকবেন। সুধীমণ্ডলী, বলার অনেক কিছুই ছিল, গড়িয়া হওয়া, সাথে সাথে স্পেশাল গেস্ট আছেন, তারপরে প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। সব মিলাইয়া সময় স্বল্পতা, আর দ্বিতীয়ত আমরা রাত্রে 3টায় উঠছি। আজকে আপনাদেরকে এই অনুষ্ঠান সাফল্য করার জন্য আমরা রাত্রে 3টা বাজে উঠে ঢাকা থেকে স্টার্ট করছি। অতএব আপনারা বসেন এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর পরিষ্কারের ঘোষণা আছে। আজকে আমি কিছু সুনির্দিষ্ট প্রস্তাবের মাধ্যমে আজকে আমার বক্তৃতা আমি করব। এখানে প্রথমে একটা কথা বলা উচিত, যে এই ব্যাপার আজকের অভিভাবক সদস্য জনাব সরোয়ার আলম সাহেব, সরোয়ার সাহেব একটা কথা বলছেন যে এই ব্যাপার শিক্ষকের মর্যাদা বা শিক্ষকের মূল্যায়ন হয় 25 বছর পরে। আমি বলবো 50 বছর পরে এই আজকে যারা শিক্ষক আছেন আপনাদের মূল্যায়ন হবে এবং এই স্টুডেন্টরাই আপনাদের মূল্যায়ন করবে। আজকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক জনাব আব্দুর রব মাস্টার সাহেব, তহতার বাড়ি জনাব আলী আহমেদ হেডমাস্টার, বাহার বাড়ি জনাব আব্দুল মালিক পন্ডিত সাহেব, খেড়িয়া দিদার বাড়ি মিজি বাড়ি, তারপরে আমার জেঠা জনাব আলী আকবর মাস্টার সাহেব শ্যামপুর। এই টিচার গুলা বিশ্বাস করেন আপনারা স্টুডেন্ট বা আপনারা তো ওনারা আরেকটা যে সবচেয়ে যে যার কথা সরকারকে বলা উচিত ছিল জনাব নাসিরউদ্দিন পন্ডিত সাহেব, ওনাদের ছাত্র আমরা, ওনাদের সুযোগ্য ছাত্র আমরা, আপনাদেরকে বলতে দ্বিধা নাই। আমার মনে হয় পুরা বাংলাদেশের মধ্যে আমাদের সৌভাগ্য যে আমরা ওনাদের ছাত্র ছিলাম। এবং অত্র স্কুলে জনাব গনি মাস্টার সাহেব, হেডমাস্টার সাহেব, উনি যখন আমাদেরকে বাংলা পড়াইতো, আমার মনে হয় বাংলাদেশের কোন শিক্ষক একটা সুন্দর করে বাংলা পড়াইতে পারত না। জনাব আব্দুল বাড়ি
সাহেব জনাব আহমদুল্লাহ সাহেব একদিন একটা ঘটনা বলি, ছোট্ট পরিসরে বলি, যে ব্যাপার রেলি ডে স্কুলে আমরা সব স্টুডেন্ট, হয়তো কোনো ক্লাসে 2 জন আসছে, কোনো ক্লাসে 3 জন আসছে, কোনো ক্লাসে 5 জন আসছে, সব স্টুডেন্ট একটা ক্লাসে নিয়ে আসছে জনাব আহমদুল্লাহ সাহেব। আনার পরে তারপরে আমাদেরকে 6 থেকে আরম্ভ করে ক্লাস 10 পর্যন্ত আইনা, তারপরে আমাদেরকে একটা ট্রান্সলেশন শিখেছে, যেটা মতিউর রহমান সাহেব একটু আগে বলে গেছেন। যে ব্যাপার উনি পড়াইছে, প্রমিস, অ্যাম্বিশন এন্ড সেন্স অফ সেলফ রেসপেক্ট মেক এ ম্যান গ্রেট। আজ পর্যন্ত আমাদের মনে আছে যে আকাঙ্ক্ষা এবং আত্মমর্যাদা বোধ মানুষকে বড় করে। আপনারা স্টুডেন্ট, যদি আপনাদের আত্মমর্যাদাই না থাকে তাহলে আপনারা কিভাবে এত দীর্ঘ পথ পাড়ি দিবেন? অতএব স্টুডেন্টরা লাগলে আপনারা বসে পড়েন। আর আপনাদের জন্য সুখবর যেটা আর প্রস্তাবনা হিসেবে আছে আমি বলবো, 1 নম্বর বিষয় হলো যে ব্যাপার এর আগে মানে অ্যাড্রেস করার আগে গ্রন্থাগারের বিষয়টা যখন চলে আসতো, আজ থেকে 10 বছর আগে আমি ছোটখাটো কন্ট্রিবিউট করে আরম্ভ করছিলাম এটা, কিন্তু কেন স্টপ হয়ে গেছে। আর কেউ গ্রন্থাগার গড়ে উঠছে। এখন যখন নতুন করে দাবি তুলছেন আপনারা, এটা অবশ্যই আমরা দেখবেন। তো আসলে কি বক্তব্য দিব, এখন তো দীর্ঘক্ষণ আপনারা সবার কথা শুনতে শুনতে ছাত্রছাত্রী সব টায়ার্ড হয়ে গেছে, যার জন্য এখন কারোর কোনো আরো ধৈর্য নাই, অনেকেই ক্ষুধার্ত, সেই জন্য আর বেশি কিছু সময় নষ্ট করতেও আমি রাজি না। কিন্তু তারপরেও প্রধান অতিথি হই আর যেই হই কিছু তো বলতেই হয়, যেহেতু গায়ে আসে উপস্থিত আছে। আবার কিছু বলারও খুব প্রয়োজন, খুব ইচ্ছা হয়। আমি এই স্কুলের ছাত্র, আমি সে অ্যাড্রেস না করেই বলবো যে আমি সেই স্কুলের ছাত্র। সেই হিসাবে আমার চাকরির একটু সুবিধা ছিল এটা যে বাংলাদেশের অনেক জেলায় আমি চাকরি করেছি, এবং যত জেলায় চাকরি করেছি প্রায় প্রত্যেক জেলাতেই আমি আমার স্কুলের নাম বলেছি। আমি কোন স্কুল থেকে লেখাপড়া করছি এটা তারাও আমাকে জিজ্ঞাসা করছে ইচ্ছুক হয়ে, স্যার আপনি কোথা থেকে লেখাপড়া করছেন? আমি বলছি যে আমি ওই অমুক স্কুল থেকে লেখাপড়া করি। এবং আমাদের এই খেলিঘর শব্দটা আমি অনেককেই, কারণ অন্যান্য জেলার লোকজন কিন্তু খেলিঘর শব্দটা মানে বলতে পারে না, আমি কিন্তু অনেককেই শিখাইছি কাগজে কলমে লিখে। তো এটা করেছি এই জন্য যে অনেকখানি এরকম বক্তব্য দিতে যে আমি যখন খেলিঘর বুঝতেছিলাম তখন তারা প্রথম অক্ষরে বা প্রথম উচ্চারণে বুঝতে পারেনি, কিন্তু আমি বারবার বলে তারপর তাদেরকে অভ্যস্ত করেন। সেই হিসাবে আমি চিটাগাং বলেন, যশোর বলেন, খুলনা অভয়নগর বলেন, বেনাপোল বলেন, মানে বাংলাদেশের যত জায়গায় আমি চাকরি করেছি, ইভেন এখানে আমাদের মাদারীপুর, শরীয়তপুর, এই সমস্ত জায়গাগুলিতে আমি সবসময় এই 26শে মার্চ, 15ই ডিসেম্বর এই অনুষ্ঠানগুলোতে অতিথি হিসাবে ছিলাম। এবং আমার স্কুলের নাম দিয়ে আমি যদিও আরম্ভ করেছি, কিন্তু তারপরে আবার কোনোটাতে যদি আমি ভুলে হয়ে যেতাম যে আমি কোন, তারা আমাকে জিজ্ঞাসা করতো যে আপনি কোথায় লেখাপড়া করছেন। সেই জন্য আমার এই প্রাণপ্রিয় স্কুল খেলিঘর আদর্শ উচ্চ বিদ্যালয়। আমার বন্ধু আছে, তারা এখন আপনাদের কাছে বলছেন যে ব্যাপার, হ্যাঁ 1975 সালে আমরা পড়েছি। আমরা আসলে এক্সট্রিমলি উই আর ফরচুনেট ওয়ান, আমরা খুব সৌভাগ্যবান। এর কারণ হচ্ছে আমাদের সময় যে সকল শিক্ষক ছিল, প্রত্যেকটা আমরা মানে প্রচন্ড দক্ষতা সম্পন্ন শিক্ষক ছিল। আমরা পেয়েছি এই শেষের দিকে এসে পেয়েছি আমিন স্যার, মিত্রি স্যার ছিলেন খুব ভালো, তারপর পেয়েছি খোরশেদ স্যার খুব ভালো পেয়েছি, আহমদুল্লাহ স্যার, বাড়ি স্যার, গলি স্যার, ওনাদের তো তুলনাই হয়, আলী আজম ভুইয়া স্যার, আহমদুল্লাহ স্যারের ইংরেজি আমরা দেশ বিদেশে পড়ে আমরা এরা
খুব প্রশংসা অর্জন করেছি যে আপনি এই ওয়ার্ড, এই ফরমেশন অফ সেন্টেন্স, হাউ ইউ নো ইট। আমি বললাম যে এটা আমার স্কুল থেকে আমাকে শিখিয়ে দিয়েছিল আমার স্যাররা। খুব ভালো, কোন স্কুল থেকে আপনার বসছেন? এই জন্য আমি জীবনের শেষ বেলা এখন তোমরা যারা ছাত্র আছো, এই পিছনে কথা না বলে শোনো, কথাটা শোনো। এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা একটু মনোযোগী হও, লেখাপড়া শিখো। এবং আমাদের মতো বিভিন্ন জায়গায় যখন তোমরাও আরো 10-20 বছর পর বিভিন্ন জায়গায় যাবে, যদি সুন্দর করে কথা বলতে পারো, দুই একটা জ্ঞান গর্ব অথবা দুই একটা আনকমন বিষয় উল্লেখ করতে পারো, তাহলে তোমাদেরকেও জিজ্ঞাসা করবে যে আপনারা বা তোমরা কোন স্কুল থেকে লেখাপড়া করছো। সেই জন্য আমি বলবো যে সবাই খুব শক্তি সম্পন্ন হয়ে ভালোভাবে লেখাপড়া আত্মস্থ করার চেষ্টা করো। দেখবে তোমার কোনো অসুবিধা, কোনো অভাব হবে না। একখানে না একখানে তুমি প্রশংসার দাবিদার এবং জ্ঞানী অথবা যেটাকে তোমরা বলো টাকা পয়সার মালিক, এটাও আল্লাহ কোনো না কোনো ভাবে করিয়ে দিই। আমি যখন ইন্টারমিডিয়েট বিয়ে পড়ি, তখন আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে ব্যাপার এই কি করো? আমি বললাম যে বিয়ে পড়ি। তো বলছে আমি বলছিলাম যে আমি তো লেখাপড়া করি, আর কি করবো, বিয়ে পাস করলাম না। কি করবো মানে কি বলো? তাই বলে না, লেখাপড়ার একটা কোনো দাম আছে। তো তখন উনি আমাকে সাথে সাথে বলছিল যে এই কথা তুমি বলো, তোমার জানার মতে তোমার বয়সের সিনিয়র যারা তোমার থেকে 10 বছর বড় আর যারা তোমার থেকে 10 বছর ছোট, এই 20 বছরের গ্যাপে কত শিক্ষিত লোকের সাথে তোমার দেখা হচ্ছে? হ্যাঁ, অনেকের সাথে হয়েছে, হয়তো খুব ভালো সম্পর্ক ছিল না, কিন্তু তোমার দেখা তো হচ্ছে। হ্যাঁ হয়েছে। তো বলবে যে এই লোকগুলোর মধ্যে, শিক্ষিত লোকগুলোর মধ্যে কোন দিক পাশে ব্যাপার তোমার কাছে বলছে যে ব্যাপার চারটা ভাত খাওয়া, ভাত পাই না। আমি তো আসলে তখন তার উত্তর দিতে পারি। তো জীবনের এই পরন্ত বেলায় আসলে এসে চিন্তা করছি যে সেই কথাই সত্য যে হ্যাঁ, কোনো শিক্ষিত ব্যক্তি তো আমার কাছে এসে কখনো চায় না যে ব্যাপার আমি তো খেতে পারি না, আমাকে দিয়ে বা আমাকে বাদ দাও, আমাকে খাও। তো লেখাপড়া যদি শিখো তাহলে আল্লাহ পাক একখানে না একখানে কোনো না কোনো ভাবেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা আপনাদের আল্লাহর উপর, যেমন আমার স্ট্রং ফেইথ, স্ট্রং ফেইথ অন গড। অফকোর্স মানুষই তো বলে যে আল্লাহ কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে বা তৈরি মানে মেনটেন করে নেন। কাজে কেউ বলবে না যে ব্যাপার হ্যাঁ লেখাপড়া শিখে খারাপ করছে বা কষ্ট পাচ্ছে, কষ্ট পায় না। হয়তো হ্যাঁ অনেক অপচয় যাকে বলে, অপচয় কেউ মানে করতে পারে না, কিন্তু এনিহাউ তার দৈনন্দিন নিড সে ফুলফিল করেছে এবং করতে পারছেও। সাথে সাথে 2-4 জন সাপোর্টারও সাপোর্ট করেছে সারা জীবন। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, এই পিছনে ক্লাস 9-এর কয়েকজন আছে, দেখে দাঁড়াও তো একটু। ক্লাস 9 তোমরা নাই, তুমি 9-এ, তুমি 9-এ? আচ্ছা, এই তুমি কোন ক্লাসে? 9-এ? 9-এ? বলো তো ডুজ অ্যান্ড ডোন্টস এটার অর্থ কি? ডুজ অ্যান্ড ডোন্টস কে পারো বলো? আর মেয়েদের মধ্যে কে পারো বলো? ক্লাস 9-10, ক্লাস 9-10। যাই হোক, আমি তোমাদেরকে এটা জিজ্ঞাসা করার অর্থ হলো, এই শব্দটা তোমরা হয়তো বা শোনো নাই, কিন্তু এটা খুবই সহজ শব্দ। এটা ক্লাস 5-এর ছেলে পেয়ে বা মেয়েরা করতে পারে। ডু অর্থ কি জানো না? আই ক্যান ডু মানে কি আমি পারি, আমি করতে পারি, এটা না? আই ক্যান নট ডু, আমি পারি না। তো ডুজ অ্যান্ড ডোন্টস মানে হলো পারা এবং না পারা, করা এবং না করা। বুঝতে পারো না? এটা তো অবশ্যই তোমরা পারো।
আমিও জানি তোমরা পারো, কিন্তু তোমরা বলতে পারবে না, এটাও আমি বুঝি, জানছি। এই জন্য বলছি ডুজ অ্যান্ড ডোন্টস, মানে ছাত্র জীবনে কি করবা আর কি করবা না এ বিষয়ে দু চারটা কথা বলবো। এই জন্যই তোমাদেরকে কষ্ট দেব। সেটা এই কষ্ট দেওয়ার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই মিটিং এর আয়োজক ব্যক্তি মহোদয়, তারা অনেক কষ্ট করে, হ্যাঁ তোমরা না বলবো, কারো কারো খারাপও লাগছে, দাঁড়াইতে পারে, অসুবিধা নাই, দাঁড়াই শুরু, কারণ অনেকক্ষণ করতে করতে তারা হয়তো টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য দাঁড়াচ্ছে। তো ঠিক আছে, তো এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দ যারা আছেন এবং আজকের অনুষ্ঠানের সভাপতি যিনি আছেন, ওনাদেরকে সত্যব্য সালাম, আন্তরিক মোবারকবাদ, এবং সব ছাত্রছাত্রীদেরকে জড়ো করে আপনারা অনুষ্ঠান তৈরি করছেন, এটা আমাদের বেশ ভালো লাগছে। তবে একটু আক্ষেপও লাগছে, সেটা হচ্ছে যে এই স্কুল, এটা তো একটা স্কুল, এটা একটা প্রতিষ্ঠান, এর দেখাদেখি তো সবাই আসবে, দেখবে, ভবিষ্যতে করবে অথবা শিখবে। তো এখানে ছাত্রছাত্রী, অভিভাবক এবং আরো শুভানুধ্যায়ী আরো এক শিক্ষক সবাইকে বলার দরকার ছিল, কারণ একটা অনুষ্ঠানকে শুধুমাত্র তরুণ যারা আছে তারাই যে কিছু দিতে পারে তা না, পুরনো যারা আছে ওনারাও অনেক কিছু দিতে পারে। ইন ফিউচারে যদি কখনো আয়োজন করেন তাহলে সকল শ্রেণীর পেশার অভিজ্ঞ লোকজনকে রাখবেন, এটাই আমার অনুরোধ। তো এখন বলছি যে অনুষ্ঠানের শুরুতে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি, এবং এই পর্যায়ে এই অনুষ্ঠান, এই স্কুল যিনি প্রতিষ্ঠা করেছেন মাওলানা আব্দুল ওয়াদুদ ভুইয়া, তো উনি আব্দুল ওয়াদুদ খান, আব্দুল ওয়াদুদ খান, ওনার জীবদ্দশার সেই দিনগুলিতে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। যখনই আমি ঢাকায় থাকতাম উনি আমাকে ফোন করে বাসায় নিয়ে যেত এবং অনেক কথাবার্তা বলত। তো সেখান থেকেই আগে কিন্তু এটা জানতো না বা এত কিছু মাখামাখি ছিল না, বলা বলিও ছিল না। তো আমি ভদ্র লোককে আমি অনেকভাবে দেখেছি যে ওনাকে অনেকেই যদিও বলে যে উনি লেখাপড়া জানতো না, না, ওনার মতো শিক্ষিত লোক আমাদের মতো শিক্ষিত সমাজে পাওয়া যায় না। তো এই জন্য কথাবার্তা বলে আমি সবসময় অনুপ্রাণিত হতাম। যাক, দিনের শেষ দিনগুলোতে আমার খুব সম্পর্ক ছিল ওনার সাথে। স্কুল তৈরির প্রেক্ষাপট, কে বিরোধিতা করছে, কে পক্ষে নিচ্ছে, তার কত কন্ট্রিবিউশন আছে, এভরিথিং ইট ইজ ক্লোজ অন মি। তো দেখা হয়েছে, কথা হয়েছে, জানছি। সেজন্য আজ ওনার মৃত্যুর পর ওনার দিদি আত্মার প্রতি মাতৃরাত কামনা করে ওনার প্রতি কৃতজ্ঞ। এই স্কুলটি কোনোভাবে একটা কাঠ, কয়েক খণ্ড কাঠ দিয়ে দাঁড় করিয়ে দেওয়াতে আজ স্কুলের ইমারত হচ্ছে, আমরা এখান থেকে লেখাপড়া শিখছি। ওই কক্ষটাতে আমি থাকতাম, ওই কক্ষটাতে আমরা যখন হোস্টেল নিয়ে থাকতাম ওই কক্ষটাতে আমি থাকতাম, আমি সাজু আমরা এখানেই থাকতাম, মসজিদ ছিল পাশে। তো এই জন্য এই স্মৃতিচারণগুলো আমাকে অনেক সময় ব্যাকুল করে তোলে, যা আমার স্কুলটাকে থেকে আরো কিছু করতে পারতাম, কিন্তু সুযোগ সুবিধার অভাবে আর কন্টিনিউ এটার ইয়ের সাথে জড়িত ছিলাম না। চাকরির সুবাদে বিভিন্নখানে ছিলাম, তাই অনেক কিছুই করতে পারিনি। তবে ইচ্ছা ছিল আর একটু কি করতে পারতাম। আমার গণিসার যদি বেঁচে থাকতো তাহলে এতদিন আমার নামে কিন্তু একটা রুম অথবা একটা ইয়ে হয়ে যেত। তার আমাকে বলছিলেন যে ব্যাপার আমি ভেবে দেখি তো তোমার নামে কি দেওয়া যায়। তখন আমাকে একদিন বলছিলেন, আল্লাহর কি হুকুম, ওই বলার পর উনি আর 6 মাস বা 10 মাসের বেশি থাকেননি, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। তো যাকে আমি তোমাদেরকে অনুরোধ জানাবো এটা যে তোমরা নিজের সময় তো নষ্ট করবা, ওকে বলছি অনেক কিছু করবে, অনেক কিছু করবে। কি কি করবে? শিক্ষা জীবন তোমরা খুব ভালোভাবে শেষ করার চেষ্টা করবে।
দেখবে আজ যেমন আমি কিন্তু লেখাপড়ায় খুব বিজ্ঞ না, বা ওই যে আমার চাকরি আমি খুব বড় না, কিন্তু তারপরেও তোমাদের এখানে আসতে পেরেছি, কথা বলতে পারছি। তো এই জন্য চিন্তা করবা যে ব্যাপার, হ্যাঁ তোমরাও যারা এখানে বসে আছো আমার সামনে, একদিন তোমরাও এখানে এসে এই অনুষ্ঠানে বক্তব্য দিবা, এবং যারা চ্যাম্পিয়ন হয় অথবা রানার আপ হয় তাদেরকে বিভিন্ন প্রেজেন্টেশন তোমরা নিজেরা বিলাই দিবা, ডিস্ট্রিবিউট করবা। সেই জন্য দিন তো একদিনের জন্য না, জীবনও একদিনের জন্য না। এই জীবনটা অনেক বড় এবং অনেক কিছু করা যায়। আমরা যারা করতে পারছি বা করছি, বা যারা করছে তারা দেখছি যে ব্যাপার, হ্যাঁ ইচ্ছা করলেই অনেক কিছু করা যায়। শুধুমাত্র প্রয়োজন কি ইচ্ছা। কি জানো কিসের দরকার? হ্যাঁ সবাই ঘুমায় রে, সবাই কি দাঁড়াই বলছি ইচ্ছা থাকা দরকার, যে আমি এই কাজ করবো, শুধু ইচ্ছাই যথেষ্ট, আর কিছু লাগে না। তোমরা একটা কথা চিন্তা করবা যে আমি লেখাপড়া কি করব, আমি লেখাপড়া ভালো করব। যারা ইচ্ছা করো তারা শুধুমাত্র দৈনিক এটা করে বলবা, একবার দুইবার করে বলবা যে হ্যাঁ আমি ক্লাসে ফার্স্ট হবো, আমি ক্লাসে ভালো করব, আমি ক্লাসে ভালো করব। তাহলে দেখবা তোমার আর ইয়ে লাগবে না, তুমি ভালোই করবা। তোমার কেউ পিছনের দিকে টেনে যেতে পারবে না, শুধু তুমি উচ্চারণ করবা আর তুমি করবা যে হ্যাঁ আমি এটা করবো। যে আজ খারাপ ছাত্র অত খারাপ মনে করো, সেও যদি মুখোমুখি বলে যে আমি ভালো ছাত্র হবো, আমি ভালো ছাত্র হবো, তুমি 7 দিন চর্চা করো, দেখবে যে ব্যাপার তুমি ভালো দিকে রওনা হয়েছো। তোমাকে কেউ পিছনে আটকে রাখতে পারবে না, তুমি ভালোই হবা। যাকে এখন যেটা ইয়ে করে বলছিলাম, ভালো হয়ে কি করবো, একটা জিনিস করতে হবে, সেটা হলো ওই দেশাত্মবোধক গান গেয়েছিল একটা ছেলে, আমি ওটা মনোযোগ দিয়েই শুনছিলাম। আমি কিন্তু ছাত্র বয়সে যখন তোমাদের মতো এই টাইমে ছিলাম, আমি খুব গান গাইতাম, এবং এই দেশাত্মবোধক আমি খুব গাইছি এবং ভালোও লাগে আমার কাছে। আমি অনেকদিন কোনো প্রাইজ, কোনো স্কুল থেকে কোনো ক্লাসে আমি 3-4 কম পাইতাম না, প্রতি বছর অনেকগুলো ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ পাইতাম। আমার বন্ধুগণরা উপস্থিত আছে, তারপরে শিক্ষকরা আছেন, ওনারা জানেন। এখনো আমার দেশাত্মবোধক গানের কথা মনে উঠলে আমি কম্বোডিয়ায় গেছিলাম একবার, তো আমাকে বললো যে দেশাত্মবোধক কি, তা বললাম যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ সং। বললো যে এটা কেমন, তার বললাম যে এটা দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, এবং দেশের মানুষের চিত্র কি এটা তুলে ধরে। তো বললো যে ঠিক আছে, তুমি তোমার ভাষায়, আমরা তো তোমার ভাষা বুঝবো না, তুমি 2 লাইন পড়ে শোনা হতো। সাথে সাথে এরপর আমি বলছি, ঘুরে এলাম আমি দেখে এলাম, ঘুরে এলাম আমি দেখে এলাম, অশান্ত মনে আমি ঘুরে এলাম, আমার দেশের মতো কবু দেখিনি, সে যে আমার প্রিয় জন্মভূমি, সে যে আমার প্রিয় জন্মভূমি। তখন ওরা খুব আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ তুমি দেশের গান এত মনে রাখছো, এই দেশে আসছো, এখন তুমি এই গান এখন বলো নাই, এখন বলতেছো আমাকে। হ্যাঁ এরকম আমাদের দেশে অনেক দেশাত্মবোধক, অনেক সুন্দর সুন্দর এই দেশাত্মবোধক গান যত গাইবা তুমি, দেশের প্রতি তোমার মমত্ববোধ অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য তো আমি তোমাদেরকে বলবো যে দেশাত্মবোধক গান কখন ভুলবা না, দেশাত্মবোধক গানের চর্চা করবা এবং দেশাত্মবোধক গান গাইবা, দেখবা দেশের প্রতি তোমার মমত্ববোধ গড়ে ওঠে। দেশের প্রতি যদি মমত্ববোধ গড়ে ওঠে, তাহলে ওই যে অনুভূতি প্রকাশ করছে অভিনয় দিয়ে, যে কত গত হ্যাঁ ওই 5ই আগস্টের যেই প্যাথেটিক, অত্যন্ত মর্মপীড়াদায়ক যেই হত্যা আবু সাইদের, এটা তো বলছে, কান্না এসে গেছে আমার, যে আসলে বাবা গেছে তার সন্তানকে রিসিভ করার জন্য যে আর খাওয়ানো। তো ঠিক এটা তোমাদের মতো আবার কারো না কারো দ্বারা এত এটাই মানে উপেক্ষা করা হচ্ছে, তা কেউ করেন, বা আমাদের মতো কারো কারো কেউ না কেউ এটা করেছে। তো তাহলে তোমরা যদি এই গান এরকম মনে রাখো, তাহলে তোমার কাছে তুমি আর সমস্ত
আজে বাজে কাজ করতে পারবে না এবং সেই দুর্দশ কাজ থেকেও তুমি দূরে থাকবে। তো এই জন্য আমি অনুরোধ জানাবো যে ব্যাপার, হ্যাঁ তোমরা দেশাত্মবোধ নিয়ে কাজ লেখাপড়া করতে আরম্ভ করো, চাকরি বাকরি করতে আরম্ভ করো। দেখবা দেশ তোমাকে কিন্তু পরোক্ষভাবে হেল্প করবে, যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না, কিন্তু করবা একসময় একসময় করবে। এই পর্যায়ে আমি একটু বলবো যে এখন ইদানিংকালে একটা শব্দ শোনা যাচ্ছে, কয়েকজন বক্তাও বলে গেছেন যে ওই জ্ঞান আরোহণ করার জন্য। আমার বন্ধুরাও বলছে প্রমিস অ্যান্ড অ্যাম্বিশন অ্যান্ড সেন্স অফ সেলফ রেসপেক্ট ক্যান বি গ্রেট। মানুষকে মহান করে গেলে কে? ও যদি নিজের আত্মসমালোচনা থাকে, আত্মমর্যাদা থাকে এবং নিজের আত্মজ্ঞান থাকে, উপলব্ধি থাকে, তাহলে সেই উপলব্ধিগুলি, সেই আত্মমর্যাদাগুলি তোমাকে অনেক মহান করে তুলবে। সেন্স অফ সেলফ, আত্মজ্ঞান। তো এখন আত্মজ্ঞান তোমারও যদি থাকে, তোমরাও কিন্তু অনেক উঠতে উঠতে পারবা, অনেক উঠতে উঠতে পারবা। এখন সেই আত্মজ্ঞানটা বা বাজারে অথবা আজকালকার দিনে সবাই বলে যে ব্যাপার জ্ঞান ভিত্তিক সমাজ, এই শব্দটা কি শোনা যায় না? জ্ঞান ভিত্তিক সমাজ। জ্ঞান ভিত্তিক সমাজ কিভাবে হবে? তুমি আমি যদি জ্ঞান আরোহণ করি, তাহলেই তো আমাদের মতো দর্জন হলে তো জ্ঞান ভিত্তিক সমাজ পেয়ে যাবে। তাহলে এখন বলো তোমরা আমাকে কিভাবে জ্ঞান ভিত্তিক সমাজ আরোহণ করবে? সবাইকে লম্বা লম্বা এত মোটা মোটা বই পড়বা তাহলে হবে নাকি? না, জ্ঞান ভিত্তিক সমাজ কায়েম করার জন্য তোমাদের এত বড় বড় বই হবে না, দরকার নেই, একেবারে MA পাশেরও দরকার নাই। শুধু সিম্পল একটা জিনিস করো, সেটা হলো সত্য কথা। অল দ্য টাইম স্পিক দ্য ট্রুথ। সত্য কথা বলো, দেখবা যে জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে উঠবে ওই একটা সত্য কথা থেকে। সবসময় এটা মনে রাখবা, জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে হলে আর কিছু লাগে না, শুধু সত্য কথা বললেই হবে। জ্ঞানের জীবনে চর্চা করো, মা বাবার সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, স্কুলের সাথে, শিক্ষকদের সাথে শুধু সত্য কথাটা বলো। সেটা পারবা না, সেটা অপারগতা প্রকাশ করো সুন্দরভাবে। তাহলে একবারে আস্তে আস্তে এখান থেকে জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি হবে। আর যারা মিথ্যা বলে, রাগ দেয়, তারা কিন্তু শেষ পর্যন্ত জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি তো করতে পারে না, নিজেরাই অজ্ঞানী হয়ে যায়। ওই জন্য বলছি জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করো, করতে শুধুমাত্র যেটা লাগে সেটা হলো সত্য কথা। আর আজকালকার দিনগুলো এমন আসছে, আমরা তো অনেক ধরনের সমাজে বসবাস করে আসছি, অনেকে রেজিম দেখেছি। এই কালচার দিয়ে দেশ চালানো, এটা কি আদৌ সম্ভব হয়েছে? সাময়িক সময়ের জন্য হয়েছে, কিন্তু দীর্ঘদিন যাবত কি এটা টিকে ছিল? না, দীর্ঘদিন যাবত এটা টিকতে পারে না এবং টিকে না। সেই জন্য এখন থেকেই তোমরা চেষ্টা করো যে যা করবা সঠিক করবা, যা পড়বা সত্য পড়বা। আদর্শ নীতি যদি কেউ সুন্দরভাবে লেখাপড়া করে, তাহলে তার জ্ঞান আলাদা হবে। ওই জ্ঞান ভিত্তিক সমাজ সেখান থেকেই আরম্ভ করতে পারে। এই জন্য তোমরা লেখাপড়া যেটুকু করো, এখন তোমাদের সময় অনেক আছে, তোমরা অনেক করতে পারো, লেখাপড়া ভালোভাবে করবে। লেখাপড়া করলে ওই লেখাপড়াই তোমাকে বলে দেবে হাউ টু এক্সার্ট ইউর বডি, তুই কিভাবে তোমার নিজকে ফিট রাখবা। এর কারণ হচ্ছে সবসময় এক্সারসাইজ করতে পারবা, সাঁতার কাটতে পারবা, হাঁটুডু করতে পারবা, খেলাধুলা করতে পারবা, ক্রিকেট খেলতে পারবা। আজকাল এক সাকিব আল হাসান কত কোটি টাকার মালিক, এটা তুমি আমি জানি। তো সেখানে কি টাকা নেয়? তো শুধুমাত্র লেখাপড়ায় টাকা না, এরকম সুন্দরভাবে যদি খেলাধুলা করতে পারো তাহলে তোমার টাকা। তো সবকিছু করতে হবে ভালোভাবে, তাহলেই কিন্তু তোমার কোনো দিক দিক তুমি মানে পিছনে পড়ে থাকবে না। অল দ্য টাইম ইউ উইল বি ইন প্রগ্রেস। কাজেই তোমাদেরকে আমি অনুরোধ জানাবো, তোমরা কখনো ডোন্ট বি লেফট বিহাইন্ড, পিছনে পড়ে থাকবে না, সবসময় সামনে এগিয়ে যাবা, গো অ্যাহেড। সামনের দিনগুলো আমাদের তোমাদের জন্য। সামনের দিনগুলো কার জন্য? সামনের দিনগুলো কার জন্য? তোমাদের জন্য। কারণ তোমরাই পারবা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে, তোমরাই পারবা বডি বিল্ডার হতে, তোমরাই পারবা 1000 কিলোমিটার মানে 1000 মিটার
রান করতে এবং সেখান থেকে তোমরা বিরাট যুদ্ধে জয়ী হতে পারো। সেই জন্য তোমরা এখন থেকে চেষ্টা করো, দেখবে ইনশাল্লাহ পারবে। অনেক সুন্দরভাবে হোক, তোমাদের জীবন অনেক সুন্দর হবে, কোনো কিছুতে আটকে থাকবে না। আর এই পর্যায়ে আমি একটু জনাব শিক্ষক মহোদয়দেরকে অনুরোধ জানাবো যে আসলে অনেকেই বলে বা অনেকেই গুরুত্ব দেয় না, তবে একটা কথা চলে আসছে আজকে কোথায় যেন শুনছিলাম যে শিক্ষকদেরকে, যেমন শিক্ষকরা যদি ভালো শিক্ষক হয় তাহলে ভালো পেজ দিতে হয়, পেমেন্ট ভালো দিতে হয়। এখন আমাদের দৈন্যতা আসলে হ্যাঁ ভালো পেমেন্ট দিতে হয়, দেওয়া উচিত, এটা স্বীকার করি। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও আমি আরও একবার বলছিলাম, আমার অনেক প্রাণপ্রিয় শিক্ষক ছিলেন, ওনারা না খেয়ে এসেও আমাদেরকে ক্লাস করাই। আমাদের সময়ে তখন তো এত স্কুল ছিল না, আশপাশে এত স্কুল ছিল না। ওই বাংতি একটা গামছা নিয়ে আসতেন, সেই গামছাটা ওই খাল তালের মধ্যে বা ওই নদী বা নালার দিয়ে ওটা পরে এরপরে পার হয়ে খাল পার হয়ে তারপরে আবার গামছা পরতেন, আবার দেয়া উজু করে এরপরে গোসল করতেন। তোমরাও সাফিসিয়েন্ট সুযোগ পায় না কেউ আসছেন এবং ক্লাস করছেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা শিক্ষক আছে তাদেরকে অনুরোধ জানাবো যে মা বাবার পরেই শিক্ষকই একমাত্র, একটা ছেলে শিক্ষকই সর্বপ্রথম অনুসরণ করে। সে যদি দেখে যে আমার শিক্ষকটা কেমন, ওই শিক্ষক যদি তার মনে রেখাপাত করতে পারে তাহলে সে যেরকম সেরকম, যেই শিক্ষক যেরকম ঠিক সে সেরকম হয়। সে যদি কোনো শিক্ষককে মেধাবী পায়, যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পায়, শারীরিকভাবে সক্ষম পায়, ও সবসময় তার মতোই থাকতে চেষ্টা করে। কারণ শিশুরা অনুকরণ প্রিয়, শিশু এবং ছাত্রীরা অনুকরণ প্রিয়। আপনি যেভাবে শিক্ষা দিবেন আপনাকেই তারা আজীবন মনে রাখবে। আমরা যেমন এখন 60-70 বছর বয়স হয়েছে, তারপরেও কিন্তু আমাদের শিক্ষকদেরকে মনে রাখি, স্কুলের প্রোগ্রামে আসি। ঠিক আপনিও যখন এরকম আমার 60-70 বছর বয়স হবে, এরাও তখন মনে রাখবে যে আমার স্কুলের এই স্যারটা এই সুন্দর জামা পরতো, এই স্যারকে খুব স্মার্ট দেখা যেত, এই স্যার খুব কানিং ছিল, এই স্যার সাংঘাতিক ভয়েস ছিল। এই কথাগুলো তারাও তখন বলবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা যে হ্যাঁ কখনো কখনো তারা বলবে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো রীতিমতো ক্লাসে আসা, শিক্ষকদেরকে একটু বেশি, ছাত্রদেরকে একটু বেশি বোঝা, সেই অনুযায়ী পড়ানো, এবং তারা যে যাকে মনে রাখতে পারে সেগুলো কিছু উদাহরণ দিয়ে তৈরি করে দেওয়া, যাতে সে মনে করতে পারে যে আমার জীবন সার্থক, আমি এই শিক্ষক পেয়েছি, তার কাছ থেকে আমি এই শিখেছি। এটাই তার আজীবন থাকবে। এগুলি আপনাদেরকে অনেক উদ্যোগ উঠাই নিয়ে যাবে। আর তাদেরকে ছাত্রদেরকে যেটা বলবো এটা যে অ্যাম্বিশন অর্থ কি জানো তুমি? হ্যাঁ, ওই তোমার ছাত্র জানে না, তোমাদেরকে নিশ্চয়ই শিখেছে, তুমি মনে রাখো না। উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন। হ্যাঁ, অ্যাম্বিশন অর্থ হলো উচ্চাকাঙ্ক্ষা। এই ছেলেরা জানো নাকি? তোমরা জানো অ্যাম্বিশন অর্থ কি? আচ্ছা, ঠিক আছে। এই উচ্চাকাঙ্ক্ষা সবসময় মনে পোষণ করবো, উচ্চাকাঙ্ক্ষা সবসময় মনে পোষণ করবার। দেখো, উচ্চাকাঙ্ক্ষা থাকলেই কিন্তু মানুষ কামিয়াবি হবে। উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কেউ ভালো বড় হতে পারে। তো তোমাদের এখন যে অবস্থায় থাকো না কেন, মা বাবা যত গরিবই থাকুক না কেন, রীতিমতো প্রাইভেট পড়াইতে পারুক আর না পারুক, তারপরেও যদি তোমার আকাঙ্ক্ষা থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে তুমি সেই পথে হবেই হবে, তুমি সেই পথে যেতেই পারবাই পারবা। তোমরা কি এখন জানো যে বাংলাদেশের এখন কয়েকদিন আগে একজন ভদ্রলোককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে আনছে? সে হলো কি জানো? আশিক চৌধুরী। এই কিছুদিন আগে এই আশিক চৌধুরী বাংলাদেশের এক গর্বিত নাম।
ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে যখন ওই আশিক চৌধুরীকে ফোন করছে, তখন সে ডক্টর ইউনূস সাহেবের কথা ফেলতে পারে না। ডক্টর ইউনূস সাহেব ঢাকায় বিশ্ববিদ্যালয়ে একদিকে হলো এমবিএ ডিগ্রি পালন করছে। এমবিএ কিন্তু সবাই নিতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে আবার একজন ইঞ্জিনিয়ার, আবার ওদিকে ওই ইয়ের উপরে পিএইচডি হোল্ডার, এই যে নাসার বিজ্ঞান জগতে কোনো একটা টপিক শুরু করেছে, পিএইচডি হোল্ডার। এরপরে তারপরে তাকে থামাইতে পারবে। এরপরে সে করছে কি 52 বার, হ্যাঁ বাড়িটা মতো একটু 52 বার সে আকাশ থেকে 7,945 ফিট উপর থেকে নিজে উঠে ঝাঁপ দিয়ে পড়ছে। কিন্তু ব্যক্তি ছিল মাত্র ইঞ্জিনিয়ার, সে কখনো স্কাই জাম্প করে না। কিন্তু সে এই 40,795 ফুট উপরের থেকে 52 বার ঝাঁপ দিয়ে পড়ছে আমেরিকার শিকাগো। তাকে আমেরিকান এভিয়েশন সেন্টার, হ্যাঁ আমেরিকান এভিয়েশন সেন্টার মানে বিমানের সংস্থা, তাকে করে এটা কি পুরস্কার দিচ্ছে, লাইসেন্স দিচ্ছে। তো ওই লোকটা এত ভার্সেটাইল নলেজ, বহুমুখী জ্ঞান তার মধ্যে, যার জন্য প্রফেসর ইউনূস সাহেব বাধ্য হয়েছে তাকে কল করতে, বাংলাদেশে আসো আমার সাথে কাজ করো। সে সেখানে ওই প্রতি মাসে $8 লক্ষ বেতন পেত। $8 লক্ষ, $8 লক্ষ কি আয়েসি জীবনযাপন। পুরো বাবা ফ্যামিলি, নিজের বাচ্চা তাদের সারা বিশ্বে কোথাও যেতে তাদের টিকিট থাকতো না বিমানে, নিজে ফ্রি অফ কস্টে মুভ করতে পারতো এনি টাইম। কারোর জন্য টিকিট না থাকতো, তাদের জন্য থাকতো। সেই লোক চলে আসছে। তো 52 বার স্কাই থেকে জাম্প করবে, আকাশ থেকে। লেখাপড়া করলে এরকম করার চেষ্টা করো, এবং তোমরাই পারবা, কারণ তোমাদের জন্যই এখন সময়গুলো আছে। সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা হ্যাঁ ওই যে কিছু বক্তা বলছে যে মোবাইল দেখো না, আমি এটা বলবো না, মোবাইল দেখো, কিন্তু মোবাইল দেখবা ভালো করে দেখবা যে একটা মোবাইল সে কতগুলো কাজ আছে। মোবাইলের অনেক কাজ, সবগুলির কাজ শিখো, সবগুলি নিজে শর্ট আউট করে বের করার চেষ্টা করো। কোন মোবাইল পিছিয়ে থাকবা না, মোবাইল দেখো, এগুলো তো বিজ্ঞান, এগুলো দেখো, তুমি চর্চা করো। দেখবা যে এগুলো দেখতে এক পর্যায়ে তোমরা তো এখন শুধুমাত্র কি গান গায়, কি ডান্স করে এগুলো দেখো, সাথে সাথে অন্যগুলো দেখো। দেখবা যে ব্যাপার, হ্যাঁ মোবাইলে বিশেষজ্ঞ। আমি একবার আমার হাত থেকে মোবাইল পড়ে গেছে, আমার ছেলে আমার হাত থেকে নিয়ে কি টানটুন করে, আমি তো কতক্ষণ করতে পারি নাই, পরে টানটুন করে তাই যে বাবা আমি আশ্চর্য হয়ে গেছি। এখনো যদি আমি কোনোটাতে অপারক হয়ে যাই, আমার মেয়েকে বলি যে মা এটা ঠিক করে দাও, তো সে আসি 1 মিনিটে 2 মিনিটে ঠিক করে দেয়। সেই জন্য তোমাদের এখন ব্রেনটা হলো একেবারেই কাঁচা, কারণ এখানে যা দাও তাই হবে, যা ধরাও তাই ধরবে। সেই জন্য তোমাদেরকে অনুরোধ করবো যে ব্যাপার তোমরা ব্রেনে ঢোকাও, সকল খেলাগুলো আত্মস্থ করো, তারপরে ভালো খারাপ কোনটা করবা না করবা এটা তোমাদেরকেই প্রকৃতি বলে দিবে, তোমরা করতে পারবে, সুন্দরভাবে জীবন চলবে। তো যাকে এ পর্যায়ে অনেকক্ষণ কথা বলছি, বলে ফেলছি, আর বেশি কিছু বলতে চাই না। যেটা বলবো সেটা হলো ছাত্রছাত্রী কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা যে মা বাবার প্রতি সম্মান রাখবা, মুরব্বীদের প্রতি সম্মান রাখবা। পৃথিবীতে এই একটি গুণ, যারা মা বাবার প্রতি খেয়াল রাখে, সম্মান করে, বা যারা মুরব্বীদেরকে সম্মান করে, তারা কখনোই নিচে যায় না, তারা সবসময় বুঝতে থাকে। এই ইয়েটা করবো না যে বাবা মার সাথে গাঁটতে নামে, মুরব্বীদের সাথে গাঁটতে নামে না। যদি মুরব্বীরা কোনো কিছু ভুলও করে, তবু তাকে চুপ করে থাকো, পরে যখন ঠান্ডা হবে বুঝতে পারবে, একসময় বুঝে দেবে, এবারে সেই সব কিছু বুঝে যাবে। আর এই জন্য আমি অনেক সময় আসলে তোমাদের নষ্ট করেছি, আর সময় নষ্ট করবো না। তবে যে মানপত্র দিয়েছ, এই মানপত্রটা আমাকে খুব কাজ করেছে, আমাকে খুব মানে ডিপলি আমাকে কাজ করেছে। তো আমি সেই জন্য এটা বলবো যে এই মানপত্র
সেরকম কিছু হয়তো নেই, কিন্তু আমাকে খুব কাজ করে। নিশ্চয়ই তোমরা এই 9-10-এর কেউ হয়তো নিশ্চয়ই তোমাদের শব্দগুলো শব্দচয়নগুলো খুবই ভালো, খুবই সুন্দরভাবে তোমরা লিখছ। তো এই পর্যায়ে শুধু এটাই বলবো, এখন তো তোমরা কচিকাঁচা, আর আমাদের কাছে তো তোমরা আরও কচিকাঁচা। তো সেই জন্য বলবো যে কচিকাঁচাদের যে লেখা যা পড়লাম, যা আমার কর্ণগৌরবের সাংঘাতিক রকম একটা ছিল। এই জন্য বলবো যে কচিকাঁচাদের প্রাণ প্রাণ গন্ধ মাথা কাঁচা কথা, কচিকাঁচাদের প্রাণ প্রাণ গন্ধ মাথা কাঁচা কথা, বিদগ্ধ শ্রোতামণ্ডলী চিত্তের বিজ্ঞানে প্রজ্বলিত করুক প্রশান্তির সহস্র প্রদীপ। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা আর না বাড়ায় এখানে শেষ করছি। বক্তব্য আমি জিতে আমার স্কুলকে আমি জিতে কখনো কাজ অনুভব করিনি, এবং কথা কোনো স্যার বলতে পারবে না কোনো উৎসব কোনো কিছু চেয়ে আমার কাছ থেকে ডিপ্রাইভ হবে না। আই ডিড নট ডিপ্রাইভ এনিথিং। আমি হয়তো আপনারা আপ টু দ্য মার্ক হতে পারবেন, আপনাদের ইয়ে অনুযায়ী আকাঙ্ক্ষা সম হতে পারবেন, কিন্তু আমি কম হলেও দিই। এখন আমার কাছে যা চেয়েছেন, হ্যাঁ আমি চেষ্টা করবো যতটুকু পারি ইনশাআল্লাহ করবো। আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শামসুল হুদা ভূঁইয়া মহোদয় এবং জনাব মেজবাউদ্দিন। আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব আবুল নাসের আনসারী সাজু, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে ক্রেস্ট প্রদান করার জন্য আহ্বান করছি। জনাব নিখিল চন্দ্র দেবনাথ স্যার, সিনিয়র শিক্ষক, খেড়িহার আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি এ পর্যায়ে আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, খেড়িহার আদর্শ উচ্চ বিদ্যালয়। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব মোস্তফা কামাল ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, কাউসার হোসেন স্যার, সিনিয়র শিক্ষক, খেড়িহার আদর্শ উচ্চ বিদ্যালয়। খেড়িহার আদর্শ উচ্চ বিদ্যালয়। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব সরার হোসেন, সম্মানিত বিভাগীয় সদস্য স্যার এবং মিজানুর রহমান স্যারকে। এই পর্যায়ে জন্য আহ্বান করছি জনাব মিজানুর রহমান প্রামাণিক স্যার এবং মিজানুর রহমান স্যারকে। ব্যক্তিগত কারণে আমরা ওনাদের ক্যাশটি ওনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে শ্রেণীবাড়ি মেধা তালিকা অনুযায়ী পুরস্কার যারা পুরস্কার গ্রহণ করবে আমি সবাইকে মঞ্চের উত্তর পাশে এসে তথ্য থাকার জন্য আহ্বান করছি। সকল শ্রেণীর রোল নাম্বার 1, 2, 3 প্রথমে ষষ্ঠ শ্রেণী থেকে আসবে। দ্বিতীয় পুরস্কার আইমান আক্তার, তৃতীয় মানব আক্তার, সপ্তম শ্রেণীর যারা আছে, সপ্তম শ্রেণীর রোল নাম্বার 1, 2, 3 ছেলে এবং মেয়ে, তোমরা মঞ্চের বাম পাশে চলে আসো। এই পর্যায়ে ষষ্ঠ খ মোহাম্মদ সাহেব। সবাইকে করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য আহ্বান করছি। সবাই করতালি দাও, বারবার বলতে হয় কেন? এ পর্যায়ে সপ্তম শ্রেণীর ক সালমান পার্সি সামি, দ্বিতীয় সালমান রিশাদ, তৃতীয় আব্দুল্লাহ তুষার,
সপ্তম খ বেলি প্রথম ফাতেমা ইসলাম, দ্বিতীয় আয়েশা আক্তার, তৃতীয় হালিমা। উত্তর পাশে আসার জন্য আহ্বান করছি। তাজুল মোহাম্মদকে মঞ্চের উত্তর পাশে অবস্থান করার জন্য আহ্বান করছি। মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আরো সামনে সালমান পার্সি সামিদ, সালমান রিশাদ। এরপর আসছে অষ্টম শ্রেণীর সাইমুম আরমান ভূঁইয়া, নাইমুল হাসান, তৃতীয় ইরশাদ জাহান। সম্মানিত অতিথিবৃন্দ থেকে পুরস্কার তুলে নিচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। সপ্তম শ্রেণীর উদ্দেশ হামদুবাড়ি তাআলা, প্রথম তৌহিদুল ইসলাম সপ্তম শ্রেণী, দ্বিতীয় শাহিদুল ইসলাম সপ্তম শ্রেণী এবং তৃতীয় তাহসিন আক্তার সপ্তম শ্রেণী। সবাই সপ্তম শ্রেণী। এরপর আসবে নাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতায়। প্রথম হয়েছে ফাইজা ষষ্ঠ শ্রেণী,